প্রিয় শিক্ষার্থীরা, আমি ডাক্তার সোহেল স্যার সায়েন্স চেম্বার এবং ফিল্ড সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা। আজকে আমরা তোমাদেরকে যে টপিকটা নিয়ে পড়াবো সেটা হচ্ছে এইচএসসি জুলজি তৃতীয় অধ্যায়ের যে পরিপাক ও শ্বসন যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারের মধ্যে পাকস্থলী অংশটা আমরা তোমাদেরকে পড়াবো। এখন দেখো, আজকে আমরা পাকস্থলী নিয়ে যে বলবো, পাকস্থলীর এটার ইংলিশ হচ্ছে স্টমাক, ল্যাটিন ভাষায় বা গ্রিক ভাষায় পাকস্থলী বা জাতীয় সবকিছুকে বলা হয় গ্যাস্ট্রো বা গ্যাস্ট্রিক। পৃথিবীতে যেখানেই তুমি গ্যাস্ট্রো বা গ্যাস্ট্রিক কথাটা শুনতে পাবে, বুঝে নিবে এটা পাকস্থলী নিয়ে কথা হচ্ছে। আমাদের যে পরিপাকতন্ত্র, আমাদের পরিপাকতন্ত্রের মধ্যে পাকস্থলী হচ্ছে পরিপাকতন্ত্রের সবচেয়ে স্ফীত অংশ। তাহলে আবারও বলি, পরিপাকতন্ত্রের সবচেয়ে স্ফীত অংশ হচ্ছে পাকস্থলী। এটা দৈর্ঘ্য প্রস্থ কি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউ তে প্রায় সময় আসতে পারে। দৈর্ঘ্য এবং প্রস্থ, পাকস্থলীর দৈর্ঘ্য হচ্ছে 25 থেকে 30 সেন্টিমিটার এবং এটার প্রস্থ হচ্ছে 10 থেকে 15 সেন্টিমিটার। এটা এভারেজ মার্ক, সবার বেলা যে সেম হবে তা নয়। তাহলে দেখো, আমরা পাকস্থলীর গঠনের দিকে একটু যাব। দেখো, পাকস্থলী হচ্ছে একটা থলির মতো, আমাদের দেহে পাকস্থলীটা হচ্ছে একটা থলির মতো, যার দুই মুখই কিন্তু ওপেন বা দুই মুখ কিন্তু খোলা। পাকস্থলী যে থলির মতো, সেই থলিতে ঢুকতে একটা পথ আছে, বের হতে একটা পথ আছে। পাকস্থলীতে ঢোকার জন্য যে পথটা আছে, দেখো যে পথটা আছে, সেই পথের নাম হচ্ছে, সেই ছিদ্রের নাম হচ্ছে কার্ডিয়াক অরিফিস। ORIFIES, কার্ডিয়াক অরিফিস। আবার পাকস্থলী থেকে বের হতে গেলে আরো একটা ছিদ্র আছে, এটাকে বলা হয় পাইলোরিক অরিফিস। পাইলোরিক অরিফিস, ORIFIES, পাইলোরিক অরিফিস। একটু দেখো, তাহলে পাকস্থলীতে যুক্ত একটা ছিদ্র, এটা কার্ডিয়াক অরিফিস, আর পাকস্থলী থেকে বের হওয়া একটা ছিদ্রটা পাইলোরিক অরিফিস। কথা হচ্ছে এই ছিদ্রগুলা, এগুলো কিন্তু একেবারে ওপেন, একেবারে উন্মুক্ত না। এই ছিদ্রগুলা খোলা বাঁধা করার জন্য এখানে কিছু দরজা আছে। এই ছিদ্রগুলা খোলা বাঁধা করার জন্য এখানে কিছু দরজার মতো আছে, অর্থাৎ আংটার মতো আছে, যারা এই ছিদ্রগুলাকে খোলা বাঁধা কি করে, নিয়ন্ত্রণ করে। কার্ডিয়াক অরিফিস, দেখো অরিফিস মানে হচ্ছে ছিদ্র, অরিফিস মানে হচ্ছে ছিদ্র, ঠিক তেমনি পাইলোরিক অরিফিস এটা ছিদ্র। এই ছিদ্র সমূহকে নিয়ন্ত্রণ করার জন্য যে আংটার মতো যে অংশগুলো আছে, দেখো কার্ডিয়াক অরিফিসকে নিয়ন্ত্রণ করার জন্য যে আংটার মতো পাওয়া যায়, এটাকে বলা হয় কার্ডিয়াক, এটাকে বলা হয় কার্ডিয়াক স্ফিংটার। SPHINCTER, কার্ডিয়াক স্ফিংটার। একইভাবে পাইলোরিক অরিফিসকে নিয়ন্ত্রণ করার জন্য যে আংটার মতো পাওয়া যায়, যে ঢাকনার মতো পাওয়া যায়, তাকে বলা হয় পাইলোরিক স্ফিংটার। SPHINCTER। তাহলে একটু বলে রাখি, পাকস্থলী স্টোমাক, ল্যাটিন ভাষা বলা হয় গ্যাস্ট্রো বা গ্যাস্ট্রিক। পরিপাকতন্ত্রের সবচেয়ে স্ফীত অংশ পাকস্থলী। দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 25 থেকে 30 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 10 থেকে 15 সেন্টিমিটার। পাকস্থলীতে ঢুকতে একটা পথ, বের হতে একটা পথ। ঢোকার যে পথটা তাকে বলা হয় কার্ডিয়াক অরিফিস, আর বের হওয়ার পথকে বলা হয় পাইলোরিক অরিফিস। অরিফিস মানে ছিদ্র। কার্ডিয়াক অরিফিসকে নিয়ন্ত্রণ করার জন্য একটা আংটার মতো আছে, হুকের মতো আছে, এটা বলে কার্ডিয়াক স্ফিংটার। আর পাইলোরিক অরিফিসকে নিয়ন্ত্রণের জন্য যে আংটা আছে তাকে বলে পাইলোরিক স্ফিংটার। এই যে কার্ডিয়াক অরিফিস এবং কার্ডিয়াক স্ফিংটার, এই যে জায়গাটা, এই যে এলাকাটা, এই এলাকাটাকে বলা হয় কার্ডিয়া। এই এলাকাটাকে বলা হয় কার্ডিয়া। আমরা জানি কার্ডিয়া মানে হচ্ছে হৃৎপিণ্ড। কার্ডিয়া মানে কি? হৃৎপিণ্ড। আসলে পাকস্থলীর এই এলাকাটা হৃৎপিণ্ডের খুব কাছাকাছি থাকে বলে এই এলাকার নাম হচ্ছে কার্ডিয়া। আবার পাইলোরিক অরিফিস এবং পাইলোরিক স্ফিংটার যে এলাকাটা, সেই এলাকাকে বলা হয় পাইলোরাস। একে বলা হয় পাইলোরাস। তাহলে হৃৎপিণ্ডের পাকস্থলীর উপরের দিকের এলাকাকে বলা হয় কার্ডিয়া, আবার নিচের দিকের এলাকাকে বলা হয় পাইলোরাস। এখন একটা জিনিস তোমাকে বলি আমি, পাকস্থলীকে দেখো, উপরে এর এই জায়গাটা একটু কার্ভ, আবার ভিতরের এই জায়গাটা একটু কার্ভ। অর্থাৎ পাকস্থলীতে আমি যদি পাকস্থলী ধরি, বাহিরের দিকে একটা কার্ভ বা একটা বাঁকা অঞ্চল আছে, ভিতরের দিকে একটা কার্ভ বা বাঁকা অঞ্চল আছে। দেখো তো, এটাও একটা বাঁকা, এটাও বাঁকা। এর মধ্যে কোনটা বড়? এই যে যেটা বাহিরের দিকে থাকে সেটা বড়, যেটা বাহিরের দিকে থাকে এটাকে বলা হয় বড়, বা এটার ইংলিশ হচ্ছে গ্রেটার। এটাকে বলা হয় গ্রেটার কার্ভেচার। তুমি একটু এদিকে খেয়াল করে দেখো, গ্রেটার কার্ভেচার। দেখো, কার্ভেচার কথাটা আসে কার্ভ থেকে। কার্ভ, কার্ভ মানে হচ্ছে বাঁক, কার্ভ মানে হচ্ছে বাঁক। তাহলে যেটা বড় সেটা গ্রেটার কার্ভেচার। ভিতরের দিকে যে বাঁকটা আছে এটা হচ্ছে ছোট, তাই এটাকে বলা হয় লেজার বা ছোট কার্ভেচার। লেজার কার্ভেচার। তাহলে গ্রেটার মানে হচ্ছে বড়, গ্রেটার মানে হচ্ছে বড়, আর লেজার মানে হচ্ছে ছোট, আর কার্ভেচার মানে হচ্ছে বাঁকা আসতে। এখন দেখো, আমরা পাকস্থলীর একটু ভিতরের দিকে যাবো। আমরা এর আগে বাইরের গঠনটা দেখছি, এখন আমরা একটু ভিতরের গঠনটা দেখবো। পাকস্থলীকে আমরা যদি ভিতরের দিকে একটু
ডিভাইড করি, যেমন পাকস্থলীকে আমি ডিভাইড করতে পারি এরকম, এটা একটা এলাকা ডিভাইড করতে পারি, আবার এদিকে একটা এলাকা ডিভাইড করতে পারি। এবার তুমি খেয়াল করো, চিত্রটা বোঝার চেষ্টা করো। আমি পাকস্থলীকে এই বরাবর একটু আলাদা করলাম, এই বরাবর একটা রেখা টানবো। আমি যদি পাকস্থলীর যে রেখা টানি, পাকস্থলীর উপরের দিকে গম্বুজের মতো যে এলাকাটা, গম্বুজের মতো যে এলাকাটা, এই এলাকাটাকে বলা হয় ফান্ডাস। গম্বুজের এলাকাটাকে বলা হয় ফান্ডাস। আচ্ছা, এখন পাকস্থলীর একেবারে মাঝখানে যে অঞ্চলটা, মাঝখানে এই অঞ্চলটাকে বলা হয় বডি বা দেহ। আসলে এগুলো বাংলার ইংলিশ সেম, আমি তো ইংলিশটা লিখতেছি এখানে। তাহলে উপর এলাকাটাকে বলা হয় ফান্ডাস, আর মাঝখানে আছে বডি, আর একেবারে নিচে যে এলাকাটা এটাকে বলা হয় অ্যান্ট্রাম, এটাকে বলা হয় অ্যান্ট্রাম। এখন ফান্ডাস, বডি, অ্যান্ট্রাম। এবার পাকস্থলীকে একটা যে থলি বললাম, এটাকে তুমি আমাদের রুমের সাথে কল্পনা করো। মনে করো এটা হচ্ছে আমাদের একটা রুম। দেখো আমাদের রুমের মধ্যে চারপাশে কি আছে, দেওয়াল আছে। এই যে দেয়াল, এই দেয়াল যেটা আছে সেই দেয়ালের মধ্যে কি কি আছে, যেমন দেয়ালের মধ্যে তুমি যদি ভিতর থেকে আসো, প্রথমে পাবা একটা রঙের আবরণ, তারপরে পাবা একটা সিমেন্টের আস্তরণ, তারপরে পাবা একটা ইট, তার ভিতরে গেলে পাবা লোহা। ঠিক তেমনি পাকস্থলী যে একটা থলির মতো অঞ্চল, এই থলির মতো অঞ্চলের যে দেয়াল আছে, চারপাশে কিছু কি আছে, দেওয়াল আছে। যে দেয়ালগুলো, এই দেয়ালগুলোকে আমি যদি বিশ্লেষণ করে দেখি এখানে কি কি পাবো, মনে করো এই যে দেয়াল যেটা আছে, এই দেয়ালটাকে পাকস্থলীর দেয়ালটাকে আমি একটু বড় করে একটু জুম করে দেখতে আছি। দেখো এটা আমি একটু বড় করে কি করে দেখবো, একটু জুম করে দেখবো, একটু বড় করে দেখবো। আমি যদি এখানে পাকস্থলীর দেয়ালটাকে বা যে কোনো দেয়ালটাকে যদি জুম করে বড় করে দেখি, বেসিক্যালি এখানে আমি কিছু চারটা লেয়ার পাবো। কয়টা? চারটা। আমি লেয়ার গুলোর নাম লিখতেছি। প্রথম লেয়ারের নাম হচ্ছে মিউকোসা, প্রথম লেয়ারের নাম হচ্ছে মিউকোসা। এরপর মিউকোসার নিচে আরেকটা লেয়ার আছে, তার নাম হচ্ছে সাবমিউকোসা, তার নাম হচ্ছে সাবমিউকোসা। সাবমিউকোসার পরে যে লেয়ারটা, তাকে বলা হয় মাস্কুলার, মাস্কুলার বা পেশি। বাংলার ইংলিশ সেম, আমি তো ইংলিশে লিখতেছি। তারও পরে যদি যেটা আছে সেটা হচ্ছে সেরোসা। তোমাকে এখানে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, যদি তুমি পাকস্থলীর ভেতর থেকে বাহিরের দিকে আসো তখন কিন্তু মিউকোজা, তারপরে সাবমিউকোজা, তারপর মাস্কুলার, তারপর সেরোসা। কিন্তু যদি বাহির থেকে আসো, যদি বাহির থেকে আসে তাহলে একেবারে বাহিরে সেরোসা, তারপরে মাস্কুলার, তারপর সাবমিউকোজা, তারপর মিউকোজা। তাহলে বেসিক্যালি পাকস্থলীতে লেয়ার পাবে চারটা। এখানের মধ্যে একটা লেয়ারের নাম হচ্ছে মাস্কুলার। তবে কখনো 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 কিছু কিছু মাসেল বা কিছু কিছু পেশি মিউকোজের সাথেও থাকতে পারে। যদি মিউকোজের সাথে থাকে, যদি মিউকোজের সাথে যদি মাসেল যুক্ত থাকে, তখন সেই লেয়ারকে বলা হয় মাস্কুলারিস মিউকোজা, মাস্কুলারিস মিউকোজা। আসলে এটা মিউকোজার একটা অংশ। তবে কোন কোন ডাক্তার বা কোন কোন বিজ্ঞানী এটাকে আলাদা একটা লেয়ার হিসেবে গণ্য করেন। যদি এটাকে আলাদা লেয়ার হিসেবে গণ্য করে তখন কিন্তু মোট লেয়ার হয় পাঁচটা। যেমন এক নাম্বার মিউকোজা, দুই নাম্বার মাস্কুলারিস মিউকোজা, তিন নাম্বার সাবমিউকোজা, চার নাম্বার মাস্কুলার, পাঁচ নাম্বার হচ্ছে সেরোস। তাহলে এই লেয়ার গুলো আমি পাবো, কথা হচ্ছে কোথায় গেলে কি পাবো, আবার এখানে অংশগুলো কি। যেমন মিউকোজাস্তর, মিউকোজাস্তার মধ্যে কি আছে, মিউকোজাস্তার মধ্যে আছে গ্রন্থি। মিউকোজাস্তার মধ্যে কি পাবে, গ্রন্থি। মাস্কুলারিস মিউকোজ এটা জাস্ট একটা মাসেল, আর কিছু না। সাবমিউকোজ যদি লেয়ারে যাও, ওখানে কি কি পাবো, ওখানে পাবো রক্তনালিকা এবং, আমি একটু মুছে লিখি, আচ্ছা এখানে গেলে কি পাবো, এখানে পাবো রক্তনালিকা এবং কিছু স্নায়ু নালিকা, রক্তনালিকা এবং কিছু স্নায়ু নালিকা এখানে পাবো। আবার দেখো মাস্কুলার, মাসেল মানে পেশি। এখানে পাকস্থলীতে পেশিতে তিন লেয়ারের পেশি পাবো। কয় লেয়ার? তিন লেয়ার। একেবারে ভেতরে যেটা আছে তাকে বলা হবে অবলিক, আর মাঝখানে যেটা আছে মাঝখানে এটাকে হচ্ছে বৃত্তাকার, বৃত্তাকার, আর বাহিরে অনুদৈর্ঘ্য। একটা জিনিস বারবার করে বলে রাখি, তোমাকে এটা অবশ্যই সিরিয়াল করে মনে রাখতে হবে, ভিতর থেকে বাহিরে নাকি বাহির থেকে ভিতরে। ভিতর থেকে বাহিরে হলে অবলিক, বৃত্তাকার, অনুদৈর্ঘ্য। আবার যদি বাইরে থেকে যাও, অনুদৈর্ঘ্য, বৃত্তাকার, অবলিক। আবার দেখো সেরোসা, সেরোসা জাস্ট একটা আবরণের মতো অংশ, এটা জাস্ট একটা আবরণে তৈরি করার কিচ্ছু না। তাহলে পাকস্থলীর দেয়ালের মধ্যে চারটা লেয়ার, কয়টা? চারটা। বেসিক লেয়ার হচ্ছে চারটা, কোন কোন বিজ্ঞানের মধ্যে পাঁচটা। তাহলে এক নাম্বার হচ্ছে মিউকোজা, দুই নাম্বার মাস্কুলারিস মিউকোজা, তিন নাম্বার সাবমিউকোজা, চার নাম্বার মাস্কুলার, পাঁচ নাম্বার সেরোসা। এখানে দেখো মিউকোজের মধ্যে আছে গ্রন্থি। কথা হচ্ছে গ্রন্থি মানে কি তোমরা সবাই নিশ্চয় জানো। গ্রন্থি মানে হচ্ছে কোষ বা কোষের গুচ্ছ, যারা বিভিন্ন জৈব রাসায়নিক পদার্থ ক্ষরণ করে। পাকস্থলীতে তার মানে কিছু কোষ বা কোষের গুচ্ছ আছে যারা বিভিন্ন জৈব রাসায়নিক পদার্থ ক্ষরণ করে। এই যে পাকস্থলীর যে গ্রন্থি, দেখো সবাই পাকস্থলীর যে গ্রন্থি, তাহলে গ্রন্থি মানে কি? গ্রন্থি মানে আসলে কতগুলো কোষ বা কোষের গুচ্ছ। এখানে এরকম গ্রন্থির সংখ্যা
প্রায় 3.5 থেকে 4 মিলিয়ন। 3.5 থেকে 4 মিলিয়ন। এগুলো কিন্তু এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে বলতো পাকস্থলী গ্রন্থি কি? আসলে গ্রন্থি আসলে কতগুলো কোষ? তাহলে এরকম গ্রন্থির সংখ্যা কত? 3.5 থেকে 4 মিলিয়ন। কত? এখানে যে কোষ আছে, কয় ধরনের কোষ আছে? এখানে কয় ধরনের কোষ আছে? পাকস্থলীর এই যে তুমি যখন গ্রন্থির মধ্যে আবার 4 ধরনের কোষ পাওয়া যায়। কয় ধরনের? 4 ধরনের। প্রথম কোষের নাম হচ্ছে মিওকাস কোষ। মিওকাস কোষ। দ্বিতীয় যে কোষটা থাকে তাকে বলা হয় অক্সেন্টিক। এগুলো বাংলার ইংলিশ সেম, আমি তো বারবার ইংলিশটা লিখতেছি। অক্সেন্টিকের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে প্যারাইটাল। অক্সেন্টিকের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে প্যারাইটাল। তৃতীয় যে কোষটা আছে সেটার নাম হচ্ছে জাইমোজেনিক। জাইমোজেনিক। এই জাইমোজেনিক যে সেল বা কোষ আছে তার আরেকটা নাম হচ্ছে চিফ সেল। CHIEF, চিফ সেল। আবার এরপর একটা কোষ আছে, তার নাম হচ্ছে আর্জেন্টাফিন। আর্জেন্টাফিন সেল। তাহলে পাকস্থলীর যে গ্রন্থি, এর মধ্যে কোষ আছে কয়টা? বা গ্রন্থের 3.5 থেকে 4 মিলিয়ন। কয় ধরনের? 4 ধরনের। কয় ধরনের বলতো গ্রন্থি? 4 ধরনের। প্রথম ধরনের হচ্ছে মিওকাস কোষ, অক্সেন্টিক বা প্যারাইটাল কোষ, জাইমোজেনিক বা চিফ কোষ, আর্জেন্টাফিন কোষ। তুমি আমাকে বলতে পারো এখান থেকে কি আসে? দেখো এই মিওকাস থেকে কি আসে? দেখো মিওকাস থেকে কি আসে? দেখো মিওকাস থেকে আসে মিওকাস। মিওকাস থেকে আসে মিওকাস। এখান থেকে আসে বাইকার্বনেট। এখান থেকে আরো আসে পানি। আসলে এখানে আরো কিছু পদার্থ আছে, তবে এগুলো হচ্ছে বেসিক। মিউকাস, বাইকার্বনেট, পানি। মিউকাস, বাইকার্বনেট, পানি। এখানে পানির যে পার্সেন্টেজটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন মেডিকেল এডমিশন টেস্টে বা বিভিন্ন এডমিশন টেস্টে পানিটা কিন্তু খুব আসে। এখানে পানির পরিমাণ হচ্ছে পার্সেন্ট হচ্ছে 99.45%। 99.45%। তাহলে মিউকাস কোষ থেকে মিউকাস, বাইকার্বনেট, পানি আসে। এখন আসো অক্সেন্টিক সেল থেকে কি আসে? অক্সেন্টিক সেল থেকে আসে HCl। তাহলে অক্সেন্টিক বা প্যারাইটাল সেল থেকে আসে HCl। এবার আসো জাইমোজেনিক বা চিফ সেল থেকে। জাইমোজেনিক বা চিফ সেল থেকে কি আসে? এখান থেকে আসে এনজাইম। কি কি এনজাইম আসে? দেখো পেপসিনোজেন। পেপসিনোজেন, এটা একটা এনজাইম। এখান থেকে আরো আসে প্রোরেনিন। 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 এখান থেকে আরেকটা এনজাইম আসে, তার হচ্ছে লাইপেজ। এই লাইপেজটা দেখো পেপসিনোজেন, এটা পেপসিন বা প্রোটিনকে, পেপসিনোজেন এটা প্রোটিনকে পরিপাক করে। প্রোরেনিন এটাও প্রোটিনকে পরিপাক করে। লাইপেজ এটা লিপিডকে পরিপাক করে, যদিও লিপিডের পরিমাণটা খুবই কম। কত হচ্ছে আর্জেন্টাফিন কোষ থেকে কি আসে? আর্জেন্টাফিন কোষ থেকে আসে গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক। আমার লেখা যদি বোঝা না যায়, আমার ওয়ার্ডটা শুনবে। গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর। গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর। এখান থেকে একটা হরমোন আসে, সেটার নাম হচ্ছে গ্যাস্ট্রিন। সেটার নাম হচ্ছে গ্যাস্ট্রিন। তাহলে আমি একটু জাস্ট 30 সেকেন্ডে বলি তোমাকে। পাকস্থলীর যে দেয়ালটা আছে, সেই দেয়ালের মধ্যে কয়টা লেয়ার? 4টা। আসলে 4টা, কোন কোন বিজ্ঞানের মধ্যে 5টা। আমি 5টায় পড়ি। মিউকোজা, মাস্কুলার মিউকোজা, সাব মিউকোজা, মাস্কুলার, সেরোজা। সেরোস একটা আবরণের মতো কাজ করবে। মাস্কুলার মধ্যে 3 ধরনের মাসল থাকবে, ভিতর থেকে বাহিরে, অবলিক, বৃত্তাকার, অনুদৈর্ঘ্য। সাব মিউকোজাতে পাবে রক্তনালিকা এবং স্নায়ুনালিকা। মাস্কুলার মিউকোজা এটা হচ্ছে মাসল, যেটা মিউকোজার সেল থাকে। মিউকোজাতে পাবে গ্রন্থি। বলতো কয় ধরনের গ্রন্থি? 4 ধরনের। কয় ধরনের? 4 ধরনের। বাট সংখ্যা কত? 3.5 থেকে 4 মিলিয়ন। এই যে 4 ধরনের মিউকাস, অক্সেন্টিক, জাইমোজেনিক, আর্জেন্টাফিন। মিউকাস থেকে আসে মিউকাস, বাইকার্বনেট, পানি। অক্সেন্টিক সেল থেকে আসে HCl। জাইমোজেনিক বা চিফ সেল থেকে আসে পেপসিনোজেন, প্রোরেনিন আর লাইপেজ। আর্জেন্টাফিন থেকে 2টা, গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর, একটা হচ্ছে গ্যাস্ট্রিন হরমোন। গ্যাস্ট্রিন এটা কিন্তু একটা হরমোন। এই গ্যাস্ট্রিন হরমোন কিন্তু এদের সবাই ক্ষরণটা কি করে? নিয়ন্ত্রণ করে। এখানে একটা এক্সট্রা ইনফরমেশন বলি, যেটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন পাকস্থলীর একটা কোষ থেকে আসে HCl। HCl কিন্তু তীব্র অ্যাসিড। HCl কি করতে পারে? আমাদের পাকস্থলীকে সে কি করে ফেলতে পারে? পরিপাক করে ফেলতে পারে বা পাকস্থলীকে নষ্ট করে দিতে পারে। HCl কিন্তু পাকস্থলীকে নষ্ট করে না। কেন করে না? কেন করতে পারে না? কারণ এখানে যে মিউকাস, এই মিউকাস কোষ থেকে আসে মিউকাস, বাইকার্বনেট। এই মিউকাস এবং বাইকার্বনেট এরা ক্ষারীয় প্রকৃতি। এদের ক্ষারীয় প্রভাবের কারণে HCl এর অ্যাসিডিক প্রভাব কিছুটা কি হয়? প্রশমিত হয়। তবে যারা ধূমপান করে, যারা হেলিকোব্যাক্টার পাইলোরি নামক ব্যাকটেরিয়া দ্বারা যারা আক্রান্ত হয়, এবং যারা NSAID, তোমাদের বইতে আছে গাজিয়াস বলে,
NSAID, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ডিজিজ। সহজ ভাষায় যদি তোমাকে বলি, ব্যথানাশক ওষুধ, বিভিন্ন ব্যথানাশক। তাহলে যারা ধূমপান করে, যারা হেলিকোব্যাক্টার পাইলরি দ্বারা আক্রান্ত, এবং যারা ব্যথার ওষুধ বেশি খায়, NSAID জাতীয় ব্যথার ওষুধ যারা খায়, তাদের বেলায় এই মিউকাস স্তরটা নষ্ট হয়ে যায়, বাইকার্বন ক্ষরণ কমে যায়, তখন কিন্তু অ্যাসিডের মাত্রা বেড়ে যায় এবং তারা কিন্তু বেশি গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগে। তো আজকে এই ছিল আমাদের। সবাইকে ধন্যবাদ। ফিল্ড সায়েন্স এবং সোয়েল সায়েন্স চেম্বারের পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা। সবাই আমাদের সাথে থাকবে। ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। সবাইকে ধন্যবাদ।